আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় জব কস্টিং, জব ব্যয় হিসাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিংয়ের 8.1 এদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র দুইটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। পয়েন্ট নাম্বার 1 নর্মাল জব কস্ট শিট, পয়েন্ট নাম্বার 2 টেন্ডার জব কস্ট শিট। শিক্ষার্থীগণ, জব বলতে আমরা কি বুঝি এবং ব্যাচ বলতে আমরা কি বুঝি এ বিষয়ে একটা ধারণা নিতে হবে। জব বলতে বুঝি সাধারণত যে সমস্ত কারখানা তাদের ক্রেতাদের চাহিদা, রুচি এবং ফরম্যাশ অনুযায়ী পণ্য উৎপাদন করে থাকে তাকে বলা হয় জব কস্ট। আর ব্যাচ বলতে বোঝানো হয়ে থাকে যে সমস্ত কারখানা তাদের নিজস্ব চাহিদা, নিজস্ব রুচি এবং নিজস্ব ফরম্যাশ অনুযায়ী এবং নিজস্ব ফর্মুলা অনুযায়ী পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করে থাকে তাকে বলা হয় ব্যাচ কস্টিং। অর্থাৎ এক কথায় জব হলো জাস্ট ওবে টু বস, অন্যের অধীনে কাজ করা। আর ব্যাচ হলো স্বাধীনভাবে নিজস্ব ফর্মুলায় পণ্য উৎপাদন করে নিজস্ব বাজারজাতকরণ করা। এটি ছিল আমাদের ব্যাচ। শিক্ষার্থীগণ, আশা করি জব এবং ব্যাচ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ফরম্যাট অনুযায়ী আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। 1 নম্বর ফরম্যাট নর্মাল জব কস্ট শিট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছর বি পার্ট অথবা সি পার্টে একটি প্রশ্ন আসে। এই ফরম্যাটের বৈশিষ্ট্য হলো এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকে, আর এখান থেকে আমাদের শিখতে হয় মাত্র দুইটি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট নাম্বার 1 ক্যালকুলেট দ্য জব কস্ট শিট, আর নাম্বার 2 ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস পার জব। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা প্রবলেমগুলো দেখে আসি। ইজি প্লাস হ্যান্ড নোটে আমি 1 নম্বর ফরম্যাটে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সাজিয়ে দিয়েছি। বিগত বোর্ড প্রশ্ন অথবা বোর্ড কোয়ালিটি কোয়েশ্চেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি দিয়েছি এখানে। যেমন প্রবলেম নাম্বার 1, এটি 2015 সালে মডিফাইড। তবে এই অঙ্কটি জাবেদা চাওয়া হয়েছে যে জার্নালটি এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ নয় বেশি। এরপরে প্রবলেম নাম্বার 2, এটি 2013 সালে এসেছিল, এবছরও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসুন প্রবলেম নাম্বার 3, এটি 2011 সালে এসেছিল। প্রবলেম নাম্বার 4, এটা 1980 সালে এসেছিল এবং নাম চেঞ্জ করে আরও কয়েকবার এই অঙ্কটি দেওয়া হয়েছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রবলেম নাম্বার 5, এটা 2016 সালে এসেছে, এডিউ অ্যাপ্লাইড অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। শিক্ষার্থীগণ, এই ফরম্যাট থেকে আমরা যে কোনো একটা অথবা দুইটা প্রবলেম ভালোভাবে সমাধান করলে আশা করি এখানে যতগুলো অঙ্ক দিয়েছি আপনারা নিজেরা এগুলো সব সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা প্রবলেম নাম্বার 2 দেখে আসি। 2 নম্বর প্রবলেমটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথম অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ শাইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইন রেসপেক্ট অফ জব নাম্বার 444। শাইনের 444 নম্বর যে জব, এই জবের ইনফরমেশন আমাদেরকে নিচে দেওয়া হয়েছে। ইনফরমেশনগুলো বলা হচ্ছে ম্যাটেরিয়াল 140 টাকা, আর ওয়েজেস এখানে ডিপার্টমেন্ট আছে তিনটা ডিপার্টমেন্টে 3 ধরনের মজুরি খরচ হয়েছে। যেমন এ ডিপার্টমেন্টে 10 ঘন্টা সময় লেগেছে, বি ডিপার্টমেন্টে 4 ঘন্টা সময় লেগেছে, সি ডিপার্টমেন্টে 8 ঘন্টা সময় লেগেছে এই একটি জব। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের সাথে রেট গুণ করতে হবে। রেটগুলো আলাদা দেওয়া নেই, এখানে একত্রে দেওয়া আছে। প্রতি ঘন্টায় প্রতি ডিপার্টমেন্টে মাত্র 70 পয়সা করে খরচ হয়। তাহলে আমরা যখন মজুরি লিখবো ওয়েজেস, তখন আমরা কি করব, এ ডিপার্টমেন্ট 10 ঘন্টা গুণন 70 পয়সা, 7×10 = 70, অর্থাৎ এখানে 7 টাকা আসবে। আর 4 ঘন্টা গুণন 70 পয়সা, 4 × 7 = 28, 2 টাকা 80 পয়সা বের হবে। আর সি ডিপার্টমেন্টে 8 ঘন্টা গুণন 70 পয়সা, 27 টা 56, অর্থাৎ 5 টাকা 60 পয়সা বের হবে। এটা হলো মজুরি বা ওয়েজেস। এবার আসুন ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলা হচ্ছে এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট এবং সি ডিপার্টমেন্ট, 3টি ডিপার্টমেন্টে আলাদা হবে। এ ডিপার্টমেন্টে 50% অফ ওয়েজেস, মজুরি খরচ হয়েছে 7 টাকা, সেই 7 টাকার 50% হয় 3.5 টাকা। তাহলে লেবার যেখানে 7 টাকা, তার 50% 3.5 টাকা খরচ হবে ওভারহেড। বি ডিপার্টমেন্টে 2 টাকা 80 পয়সা খরচ হয়েছিল, সে 2 টাকা 80 পয়সার 75% ওভারহেড খরচ হবে। আর সি ডিপার্টমেন্টে খরচ হয়েছিল 5 টাকা 60 পয়সা, সে 5 টাকা 60 পয়সার 25% খরচ হবে ওভারহেড। শিক্ষার্থীগণ, তাহলে আমরা লেবার বা ওয়েজেস এবং ওভারহেড দুটো পেয়েছি। এবার আসুন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর 25% অফ ফ্যাক্টরি কস্ট। সেলিং ডিস্ট্রিবিউশন হবে ফ্যাক্টরি কস্টের 25%, অর্থাৎ ওয়ার্ক কস্টের 25%। আমরা প্রথমে প্রাইম কস্ট বের করব, তারপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে ম্যানুফ্যাকচারিং কস্ট বেরোবে, ওয়ার্ক কস্ট। সেই ওয়ার্ক কস্টের 25% হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন খরচ। এটি নর্মালি একটা কস্ট শিট। শিক্ষার্থীগণ, এবার আসুন আমাদের রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে দুইটা।
ক্যালকুলেট দ্য কস্ট অফ জব নাম্বার 444। আর 2 নম্বর বলা হচ্ছে ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস পার ইউনিট পার জব হোয়েন দ্য প্রফিট অন সেল 20%। সেলের উপরে 20% মুনাফা ধার্য করে আমাদের সেলিং প্রাইস নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আসুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটি সলভ করি। 1 নম্বর রিকোয়ারমেন্ট কস্ট। প্রথমে আমরা নরমালি একটা কস্টের মধ্যে 3টি কলাম দিব। এই 3টি কলামে প্রথম কলামে থাকবে আমাদের পার্টিকুলারস, তারপরে টাকা টাকা, ফাইনাল কলামে টাকা। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে লিখেছি আমরা ম্যাটেরিয়াল, প্রশ্নপত্রে দেওয়া ছিল 140 টাকা। ম্যাটেরিয়ালের সাথে যোগ করতে হয় ওয়েজেস বা লেবার। তো ওয়েজেস আছে ডিপার্টমেন্ট এ বি সি, 3টি ডিপার্টমেন্ট। 3টি ডিপার্টমেন্টে প্রথমে 10 ঘন্টা গুণন 70 পয়সা 7 টাকা আসে, 4 ঘন্টা গুণন 70 পয়সা এতে 2 টাকা 80 পয়সা বের হয়, আর 8 ঘন্টা গুণন 70 পয়সা এতে আসে 5 টাকা 60 পয়সা, যোগ করলে আসে 15 টাকা 40 পয়সা। লেবার যোগ করলাম আমরা ম্যাটেরিয়ালের সাথে 140 টাকার সাথে 15 টাকা 40 পয়সা যোগ করলে আসে 155 টাকা 40 পয়সা। এটি হলো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এবার আসুন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। 3টি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এ বি সি। প্রথম বলা হয়েছে 50% অফ ওয়েজেস, অর্থাৎ এ ডিপার্টমেন্টের মজুরি ছিল আমাদের 7 টাকা, এই 7 টাকার 50% হয় 3.5 টাকা। বি ডিপার্টমেন্টে মজুরি হয়েছিল 2 টাকা 80 পয়সা, তার 75% গুণ করলে আসে 2 টাকা 10 পয়সা। আর সি ডিপার্টমেন্টে 5 টাকা 60 পয়সা, তার 25% গুণ করলে আসে 1 টাকা 40 পয়সা। এই 3টি যোগ করলে আসে 7 টাকা। 155 টাকা 40 পয়সার সাথে 7 টাকা যোগ করলে আসে 162 টাকা 40 পয়সা। এটি হলো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। প্রশ্নপত্রে বলা হয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন হবে ওয়ার্ক কস্টের 25%। তাহলে ওয়ার্ক কস্ট হলো 162 টাকা 40 পয়সা, এর 25% গুণ করলে আসে 40 টাকা 60 পয়সা। এটি হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। যোগ করার সাথে টোটাল কস্ট অফ প্রোডাকশন চলে আসলো 203 টাকা। সেক্ষেত্রে এবার আসুন এই 203 টাকা এটাই ছিল আমাদের কস্ট শিট। 1 নম্বর প্রশ্ন উত্তর শেষ। এবার আসুন 2 নম্বর প্রশ্ন ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস হোয়েন প্রফিট 20%। তাহলে আমাদের যে 1 নম্বর রিকোয়ারমেন্ট বের হয়েছে টোটাল কস্ট 203 টাকা, এটার সাথে এবার প্রফিট যোগ করলে আমাদের সেলিং প্রাইস বের হবে। তাহলে প্রথম জব নাম্বার 444 এর আমরা একটা সেল প্রাইস তৈরি করি। সেক্ষেত্রে এখানে আমরা 3টি কলাম দিয়েছি, এখানে 3টি কলাম না দিয়ে চলবে, এখানে 2টি কলাম দিলেও চলবে। তাহলে আসুন প্রথমে আমরা লিখলাম টোটাল কস্ট অফ জব, উপরের থেকে আনিত 203 টাকা, আর বলা হচ্ছে 25% অন সেল। সেক্ষেত্রে মনে করতে হবে সেল হচ্ছে 100%, যেহেতু অন সেল বলেছে তাই সেল হলো 100। যেহেতু এখানে সেল নাই, আছে এখানে কস্ট, তাহলে সেলের ভিতরে প্রফিট থাকে, সেই প্রফিট বলছে 20%। তাহলে 100% থেকে 20% বাদ দিলে থাকে আমাদের 80%। আমরা ধরে নেব যে এই যে টোটাল কস্ট দেওয়া আছে 203 টাকা, এটা হলো 80%-এর সমপরিমাণ। অর্থাৎ এই টোটাল কস্টকে 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করলে প্রফিটের অ্যামাউন্ট বেরোবে 50 টাকা 75 পয়সা। এটা হলো প্রফিট। যদি বলা হতো 20% অন কস্ট, তাহলে সরাসরি 203 টাকার উপরে আমরা 20% গুণ করতে পারতাম। কিন্তু অন সেল বলেছে বলে, যেহেতু সেল নাই, তো আমরা সেলকে 100 মনে করেছি, আর সেখান থেকে প্রফিট 20% মাইনাস করলে কস্ট থাকে আমাদের 80%। অতএব কস্ট যে 203 টাকা, এই 203 টাকাকে 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করলে প্রফিট পাওয়া যাবে 50 টাকা 75 পয়সা। এটা যোগ করলাম, যোগ করলে আমাদের টোটাল সেল প্রাইস চলে আসলো 253 টাকা 75 পয়সা। এটি আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আসুন আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি। এই অঙ্কগুলি সবই একই রকম, অঙ্কগুলি খুবই সহজ। সেক্ষেত্রে তাহলে প্রবলেম নাম্বার এবার 3 দেখি। অঙ্কটি বলা হচ্ছে the information given below has been taken from the costing records in respect of job number 53838। এখানে 538 নম্বর জব। ম্যাটেরিয়াল হচ্ছে 40,100 টাকা, আর মজুরি ওয়েজেস যেটা বলছে এখানে 3টি ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট এবং সি ডিপার্টমেন্ট। তবে এ ডিপার্টমেন্ট 60 ঘন্টা 30 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টায় 30 টাকা। আর বি ডিপার্টমেন্ট চলেছে এই জবের জন্য 40 ঘন্টা, প্রতি ঘন্টায় 20 টাকা পার আওয়ার। সি ডিপার্টমেন্ট 20 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টায় 50 টাকা পার আওয়ার। এটা হলো আমাদের লেবার। এবার আসুন ওভারহেড। ওভারহেড এক্সপেন্সেস ফর 3 ডিপার্টমেন্ট এ বি সি। বলা আছে ডিপার্টমেন্টে এ ডিপার্টমেন্টে 50,000 টাকা ব্যয় হয়েছে ফর 5,000 লেবার আওয়ার। 5,000 লেবার খাটার পরে আমাদের 5,000 ঘন্টা কাজ করার পরে খরচ হয়েছে 50,000 টাকা। তাহলে প্রতি ঘন্টায় আমাদের খরচ হয়েছে 10 টাকা পার আওয়ার। এটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে, কারণ
আমাদের যে 538 নম্বর জব, এটি কিন্তু এই ডিপার্টমেন্টে মাত্র 60 ঘন্টা কাজ করেছে। তাহলে আমাদের যে 10 টাকা রেট আসবে, এই ভেরিয়েবল ওভারহেড 10 টাকা গুণন 60, 60 10 এখানে 60 10 কে এখানে 600 টাকা বের করব। তাহলে আমাদের প্রথমে ওয়ার্কিং করে নিতে হবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। 2 নম্বর ডিপার্টমেন্ট বি তে বলা হচ্ছে 30,000 টাকা ব্যয় হয়েছে 1500 লেবার আওয়ারের জন্য। ডিপার্টমেন্ট সি তে বলা হচ্ছে 20,000 টাকা ব্যয় হয়েছে 500 লেবার আওয়ারের জন্য। সেক্ষেত্রে এই ভেরিয়েবল ওভারহেডের একটা ওয়ার্কিং করে নিতে হবে প্রথমে। এরপরে আসুন ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড বলা হচ্ছে টোটাল কারখানার ব্যয় হয়েছে এস্টিমেটেড টাকা 2 লক্ষ ফর 10,000 নর্মালি ওয়ার্কিং আওয়ার্স। 2 লক্ষ টাকা ব্যয় করে আমরা সেবা পেয়েছি 10,000 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টা দ্বারা যদি আমরা 2 লক্ষকে ভাগ করি, তাহলে পার আওয়ার ফিক্সড কস্ট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাব। এটিও আমাদের ওয়ার্কিং করতে হবে। আমাদের এখানে রিকোয়ারমেন্ট বলা হয়েছে দুইটা, ক্যালকুলেট দ্য কস্ট অফ জব নাম্বার 538 অর্থাৎ 538 নম্বর। ক্যালকুলেট দ্য সেলিং প্রাইস টু গিভ এ প্রফিট অফ 25% অন সেলিং প্রাইস। সেলিংয়ের উপরে 25% মুনাফা ধার্য করে তারপরে সেলিং প্রাইস দেখাতে হবে। সেক্ষেত্রে তাহলে আসুন প্রথমে আমরা ওয়ার্কিংগুলো দেখে আসি। প্রথম ওয়ার্কিং করে নিয়েছি 1 নম্বর ওয়ার্কিং ভেরিয়েবল ওভারহেড রেট। ভেরিয়েবল ওভারহেড রেট আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী দেখালাম। প্রথমে এই ডিপার্টমেন্টে ছিল 50,000 টাকা, এটা 5,000 ঘন্টা দিয়ে ভাগ দিয়েছি, এখানে 10 টাকা পার আওয়ার বের হয়েছে। বি ডিপার্টমেন্ট ছিল 30,000 টাকা, এটা 1500 ঘন্টা দিয়ে ভাগ করা হয়েছে, 20 টাকা বের হয়েছে। এবার আসুন 20,000 টাকা 500 ঘন্টা দিয়ে ভাগ করা হয়েছে, এটা 40 টাকা বের হয়েছে। এই ছিল ওয়ার্কিং নাম্বার 1। এবার আসুন 2 নম্বর ওয়ার্কিং ছিল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 2 লক্ষ টাকাকে 10,000 ঘন্টা দ্বারা ভাগ করলে প্রতি ঘন্টায় 20 টাকা ফিক্সড কোর্স। সেক্ষেত্রে এবার আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট একসাথেও করতে পারি বা আলাদাও করা যায়। এখানে আমরা একসাথে দেখিয়েছি। প্রথমে আসুন ম্যাটেরিয়াল 40,100 টাকা পরস্তে বলা ছিল। আর ওয়েজেস ডিপার্টমেন্ট এ বি সি, তিনটে ডিপার্টমেন্ট 60 ঘন্টা, 40 ঘন্টা এবং 20 ঘন্টা। রেট ছিল এ ডিপার্টমেন্টের প্রথমে পরস্তে সরাসরি দেওয়া ছিল 30 টাকা, 20 টাকা এবং 50 টাকা। তাহলে আমরা গুণ করে পেয়েছি 1800, 800 এবং 1000, মোট হয়েছে 3600, 3600 টাকা। যোগ করলে আসলে 43,700 টাকা। এই ছিল আমাদের প্রাইম কস্ট। এবার আসুন এর সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড 2 প্রকার, এটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরি, এটা হলো ফিক্সড ফ্যাক্টরি। ভেরিয়েবল ফ্যাক্টরি আমাদের ডিপার্টমেন্ট এ বি সি, এগুলো ঘন্টা দেওয়া আছে 60 ঘন্টা, 40 ঘন্টা এবং 20 ঘন্টা। আর এদের রেটগুলো আমরা ওয়ার্কিং করে নিয়েছি 10 টাকা, 20 টাকা এবং 40 টাকা। এটি গুণ করা হলো 600, 800 এবং 800 টাকা, মোট হলো 2200 টাকা। এটা হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এবার আসুন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কিংয়ে আমরা পেয়েছি 20 টাকা পার আওয়ার। কিন্তু তিনটি ডিপার্টমেন্টে মোট কত ঘন্টা রানিং ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি প্রথমে 20 টাকা করে, এখানে এ ডিপার্টমেন্ট 60 ঘন্টা গুণন 20 টাকা, 40 ঘন্টা গুণন বি ডিপার্টমেন্ট 20 টাকা, আর সি ডিপার্টমেন্ট 20 ঘন্টা গুণন 20 টাকা। এতে আসলে আমাদের মোট টোটালি 2400। শিক্ষার্থীগণ এই 2400 টাকা আমরা যোগ করে দিলাম। যোগ করলে আসলো 48,300 টাকা। এটা হলো আমাদের কস্ট অফ জব। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যদি 25% প্রফিট অন সেলিং প্রাইস ধার্য করা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে। এটা আমরা একত্রে দিয়ে দিলাম এই ছকের মধ্যে। তাহলে আসুন যেহেতু 25% বলা হয়েছে তাহলে আমাদের কস্ট হলো 75%। তাহলে এই 48,300কে আমরা ভাগ করব প্রথমে 75 দিয়ে, আর গুণ করব 25% যে 25 আছে 25 দ্বারা গুণ করলে প্রফিট বের হবে কত, 16,100 টাকা। সেক্ষেত্রে আবারও বলি, যেহেতু বলা হয়েছে প্রফিটটা 25% অন সেল, তাহলে সেল তো দেওয়া নেই, দেওয়া আছে আমাদের কস্ট। আমরা ধরে নেব সেল হলো 100 থেকে 25 বাদ দিলে থাকে 75। তাহলে কস্টকে আমরা 75 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে প্রফিট চলে আসবে 25% সমান 16,100 টাকা। যোগ করলাম, টোটালি বের হয়ে আসলো 64,400 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দুইটা প্রশ্ন একত্রে অ্যান্সার করা হলো। সেক্ষেত্রে এইভাবে এই ফরম্যাটের সকল অঙ্কগুলো আপনারা সমাধান করবেন, ইনশাল্লাহ পারবেন এটা। আগামী ক্লাসে আমরা টেন্ডার কস্ট শীট তৈরি করব। তাহলে আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।